জাগেশ্বর ধামে পুজো টুজো দিয়ে আমরা ৩৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এলাম আলমোড়া। কুমায়ুন হিলসের একটা রিজের ধারে আলমোড়া শহরের বিস্তার। উচ্চতা ৫,২৬২ ফুট। এই আলমোড়া শহরকে বলা হয় কুমায়ুনের সাংস্কৃতিক রাজধানী। এই পাহাড়ি শহরের সাথে নিবিড় যোগ রয়েছে বাঙালির। স্বামী বিবেকানন্দ প্রথমবার আলমোড়া এসেছিলেন ১৮৯০ সালে এবং ওই বছরের সেপ্টেম্বর মাসে কাশ্যপ পাহাড়ের গুহাতেই পরপর ৩ দিন ধ্যানস্থ হয়েছিলেন। উপলব্ধি করেছিলেন কেবল আত্মসুখ নয়, নিপীড়িত মানুষের সেবাই আসল ধর্ম। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ১৮৯০ পরে আরও দুবার ১৮৯৭ ও ১৮৯৮ সালে আলমোড়ায় এসেছিলেন স্বামীজি। স্বামীজির খুব প্রিয় জায়গা ছিল এই আলমোড়া। স্বামীজির হাত ধরে এই কাছাড়দ্বীপী অঞ্চলের প্রসার বিশ্বের আঙিনায় কাছাড়দ্বীপের মাহাত্ম্যকে তুলে ধরেছিলেন স্বামীজি। কারণ স্বামীজি সন্ধান পেয়েছিলেন যে এই এলাকায় একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে এবং পজিটিভ এনার্জি কাজ করে। তার সন্ধান তিনি পেয়েছিলেন বলেই এখানকারই উপরে একটি গুহায় তিনি ধ্যান করেছিলেন। সেই আলমোড়ায় পা দিয়ে মনে হচ্ছিল যেন তীর্থক্ষেত্রে এসে পৌঁছে গিয়েছি। এই সেই আলমোড়া যেখানে বসে বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ অনুপ্রেরণা পেয়েছিলেন গীতাঞ্জলি রচনা করার। আলমোড়ার সঙ্গে বাঙালির শিল্পকলা ও সংস্কৃতির এক আশ্চর্য মেলবন্ধন লক্ষ্য করা যায়। কি আছে এই জায়গায়? আলমোড়ার এই কাশ্যপ পাহাড়কে ঘিরে কেন কাজ করে পজিটিভ এনার্জি? পাহাড়ের মাথায় এই কাঁসার দেবীতে কি রহস্য লুকিয়ে আছে যে নাসার বিজ্ঞানীরা পর্যন্ত ছুটে এসেছিলেন এখানে? কোনো বুজরুকি নয়, বিজ্ঞান বলছে শক্তিশালী ভ্যান এলেন বেল্টের অবিশ্বাস্য প্রভাব পড়েছে এখানে। কি এই ভ্যান এলেন বেল্ট? তার প্রভাবে কি হয়? কেনই বা অসংখ্য মানুষ ছুটে আসেন গোলু দেবতার কাছে? জীবনের হাজারো সমস্যা থেকে মুক্তি পেতে চিঠি লেখেন তাকে। কে এই গোলু দেবতা? কেনই বা তাকে আজও চিঠি লেখেন মানুষ? যাবতীয় সবকিছুর উত্তর খুঁজে পাবেন ক্যান্ডিড কুমায়ুন সিরিজের এই পর্বে। আর খোঁজ দেব এক ভালো ভূতের হোটেলের। তাই ধৈর্য ধরে পুরো পর্বটি দেখার অনুরোধ রইল। চলো জয় কেদার। জয় ভোলেনাথ। হ্যালো বন্ধুরা, আলমোড়া থেকে নমস্কার জানাচ্ছি সবাইকে। হ্যাঁ, আমরা দিনের শেষে পৌঁছেছি এসে আলমোড়ায়। তো এই পর্বটায় থাকবে আলমোড়ার চিত্র, তবে পর্বটা শুরু করছি বেলা শেষ থেকে, অর্থাৎ শেষ বিকেলে এসে পৌঁছেছি আলমোড়ায়। কিন্তু আমরা আলমোড়ায় থাকবো না, আলমোড়ায় থাকার ইচ্ছে নেই, কারণ আলমোড়া এর আগে আমি থেকেছি। আমরা আছি আলমোড়া থেকে 10 কিলোমিটার আগে কাঁসার দেবী টেম্পেলের একদম গায়ে। কারণ আমার ইচ্ছে ছিল যে কাঁসার দেবীতে থাকার ইচ্ছে আর কি, রাত কাটানোর ইচ্ছে ছিল। কারণ কাঁসার দেবী জায়গাটা খুব সুন্দর আর একদম মানে নির্জন প্রকৃতির মাঝে, কোলাহল নেই, ভিড়ভাড় নেই, গাড়ি ঘোড়ার হর্ন নেই, চেঁচামেচি নেই, চিৎকার চেঁচামেচি নেই। ফলে এই পর্বটা আলমোড়া হলেও শুরু করছি কাঁসার দেবী থেকে। কাঁসার দেবী টেম্পেলে আজকে নয়, কালকে সকালে যাব, কারণ সারাদিন ভরের জার্নি করে এসে পৌঁছেছি এই আলমোড়ায়। আগেই বললাম আমি, আলমোড়া থেকে মাত্র 10 কিলোমিটার আগে আমরা কাঁসার দেবীতে স্টে করেছি। হোটেল দোলমা, নিউ দোলমা বলে একটি হোটেলে স্টে করেছি। সেটাও জোগাড় করেছি একজনের থ্রু দিয়ে, কারণ কাঁসার দেবীতে যারা থেকেছেন তারা জানেন যে কাঁসার দেবী জায়গাটা একটু এক্সপেন্সিভ। এখানে যে রিসর্টগুলো রয়েছে সেগুলো বেশ ভালো এক্সপেন্সিভ। তো যাই হোক, আমার এই হোটেলটির রুম, আমাদের 3 জন আমরা থাকবো, এই হোটেলটির রুমের ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 2500 টাকা
তাও কিছুটা কমই নিয়েছে বলতে হবে, কারণ 3,000 টাকা চেয়েছিল। যাই হোক, এই হচ্ছে আমি নিউ দোলমায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকেই পর্বটা শুরু করব। আর সবার আগে তাহলে চলুন একটুখানি রুমটা দেখে নিই। এই হচ্ছে আমাদের রুম। এই বিছানা, এখানে একটা আলমারি আছে, এই ড্রেসিং টেবিল মানে ওই আয়না আর কি, এখানে চেয়ার টেবিল, এই যে, আর এই বেড, আর এই ওয়াশরুম বা টয়লেট। আর এখানে আলাদা করে গিজার দেওয়া নেই, 24 ঘন্টায় রানিং হট ওয়াটার। আর এই বারান্দা, আর এই বারান্দা থেকে বেরোলেই দেখা যায় ওই যে এদিকটা পঞ্চচুল্লি, আর এদিকে নন্দা ঘুন্টি, নন্দাকোট, মৃগথুনি, ত্রিশূল, তার মাঝে নন্দা দেবী, ওদিকে নন্দা ঘুন্টি। ফলে এই হচ্ছে কাসার দেবী। একেবারে খুব নির্জন জায়গা কাসার দেবী। আমি সাজেস্ট করব আলমোড়ায় না থেকে কাসার দেবীতে থাকতে, কারণ দেখুন প্রকৃতি মানে সঙ্গ নিতেই এসছি, প্রকৃতিকে উপভোগ করতেই এসছি, ফলে ভিড়ভাড় শহরের মাঝে থাকা আমার পছন্দ নয়। হয়তো একটু এক্সপেন্সিভ হয়ে যায় একটু এই জায়গাগুলোয় থাকলে, ঠিক আছে 2 পয়সা বেশি দেবো, কিন্তু শান্তিটা বড় কথা, বুঝলেন তো? জীবনে আমাদের আসলে শান্তিই নেই, শান্তির খোঁজেই কিন্তু আমরা ঘুরপাক খেয়ে চলেছি সারা জীবন, ফলে শান্তিটুকু চাই। এই হিমালয়ের রূপ দেখব আর কেটে যাবে বেলা, তবে কাল থেকে সকাল থেকে আবার বেরোবো টই টই করে ঘুরতে। ফলে এই পর্বে তুলে ধরবো আপনাদের সামনে কাসার দেবী এবং আলমোড়া। এই হচ্ছে আমাদের হোটেল নিউ দোলমা। একদম প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে হোটেলটা করা হয়েছে। বিল্ডিং নিরিবিলি, খুব নিরিবিলি জায়গা, শান্ত নিরিবিলি। চলুন একটু হিমালয় দর্শন করে আসি, শেষ বিকেলের আলো। কার পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে, ফলে আমাদের সমস্যা হবে না। গাড়িটা পার্ক করা তো একটা ব্যাপার। আলমোড়া শহরের ভেতরে এত ঘিঞ্জি যে গাড়ি পার্ক করা খুব সমস্যা হয়ে যায়। এখানে একটা কাফে আছে, রেস্টুরেন্ট রয়েছে। কাসার দেবীতে শেষ বিকেলের আলো রাঙিয়ে দিয়ে যাচ্ছে হিমালয়ের চূড়োগুলো। আমার পেছনেই হিমালয়ের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে ক্লোজে কিছু শট দেখাতে। একদম বাঁ দিকে ত্রিশূল দেখা যাচ্ছে, মাঝে মৃগথুনি, এই নন্দা দেবী, এই নন্দাকোট। আমি যে হোটেলটায় উঠেছি এই নিউ দোলমা, এই হোটেলে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা একবার দেখিয়ে দিই চলুন, মানে যেখানে খাওয়াই মানে খাবো আর কি আমরা। এই দেখুন, আর এইখানে বসে খেতে খেতে বাইরে দৃশ্য উপভোগ করা যায়। পুরোটাই গ্লাস দেওয়া। এই হোটেল, এই রেস্টুরেন্ট, যদিও আমি ভেতরে বসিনি, আমরা বাইরে বসেছি, কারণ বাইরে একটা সুন্দর খোলা রেস্তোরাঁ রয়েছে। ঠান্ডা লাগলে ভেতরে বসতে পারেন, আর ঠান্ডা না লাগলে এখানে বসে, ওই পেছনে হিমালয় পুরো সানসেট হয়ে গেছে, এখানে বসে আপাতত কিছু খাওয়া দাওয়ার জোগাড় করা। কি আলমোড়ার থেকে এখানে কাসার দেবীতে থেকে ভালো করিনি? হ্যাঁ অবশ্যই,
আলমোড়া অনেক কনজেস্টেড, আর পার্কিংয়ের অসুবিধে, এখানটা নিরিবিলি ফাঁকা, আর ন্যাচারাল বিউটিটাও পাওয়া যায়, সো ইটস আ বেটার অপশন ডেফিনেটলি। আর পেছনেই হিমালয়। হ্যাঁ, ওটা তো বাড়তি পাও না, পেছনে একদম ওয়াইড ওপেন হিমালয়, দেখা যাচ্ছে সানসেট হচ্ছে, রিফ্লেক্টেড সানরেজ অন দ্য হিমালয়ান রেঞ্জ, অনেকটা দেখা যাচ্ছে। তার সাথে হোটেলটাও ভালো কিন্তু বেশ। হ্যাঁ, নিরিবিলি এবং- পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি, যেটা পিস। রেস্টুরেন্টটাও দারুণ। হ্যাঁ, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, আমি সেটাই পেছনে হিমালয়ান ব্যাকগ্রাউন্ড, একটা ওপেন এয়ার রেস্টুরেন্ট, সব কিছু মিলিয়ে বেশ রিফ্রেশিং। ওপেন এয়ার রেস্টুরেন্টে বসেছিলাম, কিন্তু খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা, দিন চলে গেছে, সন্ধে নেমে গেছে, ফলে ঠান্ডা বেড়ে গেছে এখানে। এমনিতে একটু ফাঁকা জায়গা, তো সারাদিন সে অর্থে কিছু খাওয়া হয়নি। আমরা আসছি হচ্ছে জাগেশ্বর থেকে, দণ্ডেশ্বর এবং জাগেশ্বর মন্দির দেখে এবং জাগেশ্বরে পুজো দিয়ে, যে পর্বটা আপনার আগের পর্বে যে ছবি আপনারা দেখেছেন আর কি, সেই জন্যই ওদের কপালে চন্দনের প্রলয় বা সিঁদুর তখনও লাগানো দেখেছেন। তো যাই হোক, সেগুলো ওঠানো হলো এখন। আর এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকে এসেছি, দোলমা রেস্টুরেন্টের ভেতরটা খুব কোজি অ্যাটমসফিয়ার। তো খিদেও পেয়েছে, ফলে অর্ডার দিয়েছি। এটা তিব্বতী রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি, কারণ এই হোটেলটার ওনারও তিব্বতী, এখানকার খাবার দাবারগুলোও তিব্বতী খাবার। তো জুনিয়র অর্ডার দিয়েছে মোমো খাবে, তিব্বতী মোমোটা খেতে সত্যি খুব সুন্দর, ভালো খেতে। আর আমার পার্টনার খাবে হচ্ছে পকোড়া, আর আমি খাবো নুডলস। এত খিদে পেয়েছে যে গপ করে খেয়ে ফেলছি, খেয়ে নিই, পরে কথা বলবো। রাত্রিবেলা হোটেলটা দারুণ লাগছে, আলো দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে দেখতে। মায়েরই বলছি, এ কি ভুতুরে হোটেল রে বাবা, এ বিচিত্র হোটেল। কেন বলছি শুনুন। রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে, ঠিক আছে, ফলে এখন ওই নেট করছিলাম বসে বসে, যেহেতু ওয়াইফাই রয়েছে এখানে, অসুবিধা নেই, একটু কাজকর্মও করলাম, একটু নেট সার্ফিং করলাম, সবাই মিলেই আর কি। ভুতুরে হোটেল কেন বলছি, সেটা হচ্ছে যে এখানে আসার পর থেকে যা চাইছি, যখন চাইছি, সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। তাই ভাবে সেই ভূতের গল্প যখন আমরা যারা লিখি বা যখন আমি পড়ি বা লেখার সময়, সে আমরা লিখি না যে কোনো একটা জায়গায় আপনি গেছেন, সেখানে একটা ভূতুরে পরিবেশ, সেখানে যা চাইছেন, ভালো ভূতের হোটেলে যা হয় আর কি, যা চাইছেন তাই পেয়ে যাচ্ছেন। এখানেও তেরকম, সেরকম আর কি। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি আইটিসি সোনারেও থেকেছি, সেখানেও কিন্তু এরকম সার্ভিস আমি পাইনি। এখানে যেরকম সার্ভিস পাচ্ছি, জল চাইছি জল চলে আসছে, খাবার চাইছি সঙ্গে সঙ্গে খাবার চলে আসছে, চা চাইছি সঙ্গে সঙ্গে চা চলে আসছে। আমার ছেলে তো মটন মোমো অর্ডার দিল, সেই কিছুক্ষণের মধ্যে দেখি মটন মোমো হাজির, একটা স্টিম, গরম, কিন্তু এমন নয় যে বাসি পুরনো পচা খাবার। তাই অদ্ভুত লাগলো। আমি আর এখানে আলোচনা করছিলাম আমরা ঘরে বসে, যে কি তুই ভূতের হোটেল নাকি, যে হাতের তালি দিচ্ছি, ভূতের রাজা দিল বর, আর সঙ্গে সঙ্গে জিন এসে দাঁড়িয়ে পড়ছে, হ্যাঁ, এসে বলছে যে কী চাই, সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাচ্ছি। অদ্ভুত লাগলো। যাই হোক, এটা এমনি মজার জন্যে বললাম। এনিওয়ে, হোটেলটা কিন্তু খুব ভালো, খাবার দাবারের মানও খুব ভালো, ভালোই হয়েছে। কপালে যা লেখা থাকে তা সবসময় খারাপ হয় না, কিছু ভালো জিনিসও লেখা থাকে। এই মজার জিনিসটা একটু মজা করে বললাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আজকে রাতের মতো তাহলে বিদায় নিই, কারণ আবার কালকে সকাল ভোরবেলা উঠতে হবে।
আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমোতে যাব। তাহলে আজকের মতো শুভরাত্রি। শুভ সকাল বন্ধুরা, কাঁসার দেবী থেকে বলছি। আর এই মুহূর্তে সকালের নরম রোদ আমার মুখে এসে পড়েছে, আর কাঁসার দেবীতে সকালটা দারুণ উপভোগ করছি। সকালটা শুরু করছি কাঁসার দেবী দিয়ে। কাঁসার দেবী নিয়ে বলতে গেলে একটা গোটা পর্ব লাগবে, কারণ কাঁসার দেবী একটি বিখ্যাত মন্দির। প্রথমেই কয়েকটা তথ্য আপনাদের জানিয়ে দিই। সেটা হচ্ছে যে কাশ্যপ পাহাড়ের মাথায় কাঁসার দেবীর মন্দির। অনেকে এটাকে ক্রাঙ্কস হিল বা হিপি হিলসও বলেন। তার কারণটা হচ্ছে 1960-এর দশকে প্রচুর হিপি এখানে এসে টেন্ট খাটিয়ে থাকতে শুরু করেন, কারণ তারা আসেন শান্তির খোঁজে। কেন তারা আসেন শান্তির খোঁজে? এখানে কি পাওয়া যায় যে এখানে চির প্রশান্তি বিরাজ করে? কেন এখানকার মানুষের মন সবসময় আনন্দে ভরে থাকে? কেন এখানে একটা পজিটিভ এনার্জি কাজ করে? কেন এখানে স্বয়ং বিবেকানন্দ ছুটে এসেছিলেন 3 বার? যদিও এই বিবেকানন্দের হাত ধরেই, স্বামীজির হাত ধরেই এই কাঁসার দেবীর প্রসার, এবং বিশ্বের আঙিনায় তিনি তুলে ধরেছিলেন এই কাঁসার দেবীকে। এবং এই কাঁসার দেবী অঞ্চল নিয়ে আজও গবেষণা করেন নাসার বিজ্ঞানীরা। যাবতীয় তথ্য, যাবতীয় ইতিহাস, বিজ্ঞান সবকিছু তুলে ধরব, শুধু সঙ্গে থাকুন। চলুন এগোতে থাকি। বেশ কিছুটা জঙ্গলের পথ পেরোনোর পর এভাবে সিঁড়ি করা আছে, সিঁড়ি ধরে এগোতে হবে কাঁসার দেবী মন্দিরের দিকে। ওই যে দেখা যাচ্ছে মন্দির, ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছি আমি এখান থেকে। এই সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠছি। খুব সুন্দর পরিবেশ, মানে কাঁসার দেবী নিয়ে অনেক কথা বলার আছে, ধীরে ধীরে বলবো, কারণ কাঁসার দেবীর সঙ্গে ইতিহাস, সংস্কৃতি এবং বিজ্ঞান জড়িয়ে রয়েছে। চলুন ধীরে ধীরে সব কথা বলছি। এই যে আমরা সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠছি আস্তে আস্তে। বুঝতেই তো পারেন আমার সঙ্গে একজন পেশেন্ট আছে, যারা আমার 15 দশক তারা জানেন, পরে খুব স্লো আমাদের যেতে হয়। তবু চেষ্টা করি এর মধ্যেও আপনাদের সামনে সবকিছু তুলে ধরার জন্য।
কাঁসার দেবী হচ্ছে বেসিক্যালি লোকজ দেবী, মানে লোকাল দেইতি যাকে বলে। কিন্তু এই কাঁসার দেবী আসলে দুর্গারই একটি রূপ। স্থানীয় মানুষদের কাছে এই কাঁসার দেবী অত্যন্ত জনপ্রিয় একটি মন্দির। এখানে মানুষ আসেন, পুজো দেন তাদের মনোকামনা পূর্ণ করার জন্যে। এবারেই শোনা যায় এখানকার মানুষজনের কাছ থেকে যে কার্তিক পূর্ণিমার রাতে এই কাঁসার দেবী নাকি গ্রামে গ্রামে ঘোরেন মানুষদের দুঃখ কষ্ট কী আছে সেটা জানতে। কারণ কাঁসার দেবীর কাজ হচ্ছে মানুষের, এখানকার স্থানীয় বাসিন্দাদের দুঃখ কষ্ট লাঘব করা। তো শোনা যায় যে কার্তিক পূর্ণিমার রাতে এই কাঁসার দেবী নাকি নূপুর প্রায় গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। স্থানীয় বাসিন্দারা নাকি সেই আওয়াজ শুনতে পান, যদিও তারা কেউ চোখে দেখতে পাননি, কিন্তু একটি নূপুর পায়ে কোনো মহিলা হেঁটে যাচ্ছেন এই শব্দ শুনতে পান এখানকার স্থানীয় মানুষজন। देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता এই কাঁসার দেবী এবং তার আশেপাশের অঞ্চল একটি শক্তিশালী ভূচৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে অবস্থিত এবং এই ভূচৌম্বকীয় ক্ষেত্রের সঙ্গে যোগাযোগ রয়েছে, নিবিড় যোগাযোগ রয়েছে ভ্যান অ্যালেন বেল্টের। ভ্যান অ্যালেন বেল্ট কি, তাই তো এই প্রশ্ন স্বাভাবিকভাবেই মনে আসবে। ভ্যান অ্যালেন বেল্ট হচ্ছে দুটি শক্তিশালী তেজস্ক্রিয় বলয় যা পৃথিবীকে ঘিরে রয়েছে। আর এর কাজটা কি? ভ্যান অ্যালেন বেল্ট কি কাজ করে? ভ্যান অ্যালেন বেল্টের কাজ হচ্ছে সৌরঝড়কে আটকে দিয়ে পৃথিবীর আবহাওয়া মণ্ডলকে রক্ষা করা। আর আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এই ভ্যান অ্যালেন বেল্টের প্রভাব সবথেকে বেশি দেখা যায় পৃথিবীর মাত্র 3টে জায়গায়। একটা হচ্ছে পেরুর মাচু পিচ্চু, আরেকটা হচ্ছে ইংল্যান্ডের প্রাগৈতিহাসিক মনুমেন্ট স্টোন হেঞ্জ, এবং 3 নম্বর বা তৃতীয়টি হচ্ছে ভারতবর্ষের উত্তরাখণ্ডের এই কাশ্যপ পাহাড় বা কাঁসার দেবী মন্দির এবং তার আশেপাশের এলাকা। এবং এই যে এর থেকে একটা পজিটিভ এনার্জি সবসময় কাজ করে এই জায়গাটাকে ঘিরে, এবং যে কারণে এখানকার মানুষরা সবসময় সদাহাস্যময় হয় এবং মনে প্রশান্তি বিরাজ করে। প্রত্যেকের মনের শান্তির খোঁজেই মানুষ ছুটে বেড়াচ্ছে সারা জীবন। আশ্চর্য ব্যাপার দেখুন, এই জিনিসের সন্ধান প্রথম পেয়েছিলেন একজন বাঙালি যুগপুরুষ, তিনি স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ এখানে 3বার এসেছিলেন, 1890, 1897 এবং 1898। স্বামীজির হাত ধরে এই কাঁসার দেবী অঞ্চলের প্রসার বিশ্বের আঙিনায় কাঁসার দেবীর মাহাত্ম্যকে তুলে ধরেছিলেন স্বামীজি। কারণ স্বামীজি সন্ধান পেয়েছিলেন যে এই এলাকায় একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে এবং পজিটিভ এনার্জি কাজ করে। তার সন্ধান তিনি পেয়েছিলেন বলেই এখানকারই উপরে একটি গুহায় তিনি ধ্যান করেছিলেন। আর 1903 সালে এখানে এসেছিলেন রবীন্দ্রনাথ। এবং শুধু তাই নয়, এই কাঁসার দেবীতে পা পড়েছে বহু বরেণ্য ব্যক্তিদের। কে নেই সেই তালিকায়? পণ্ডিত রবিশঙ্কর, D.H. লরেন্স লেখক, বব ডিলান, এরকম আরও অনেক নাম রয়েছে যারা বিশ্বের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, এবং তারা এই কাঁসার দেবীতে ছুটে এসেছিলেন মনের শান্তির খোঁজে। এই হচ্ছে শিব মন্দির। আরো উপরে, কাঁসার দেবী থেকে আরো অনেকটা উপরে উঠতে হয়। ওই যে কাঁসার দেবী, আমরা উপরে উঠে এসেছি।
কাশ্যপ পাহাড়ের মাথা থেকে নেবে অর্থাৎ কাঁসার দেবী দর্শন করে এবার এসেছি গোলু দেবতার মন্দিরে। ওই পাহাড়ে ওঠা নামার ফলে একটু গরম লেগেছে, জ্যাকেট খুলে ফেলেছি, একটু ঠান্ডা আছে যদিও। এই হচ্ছে গোলু দেবতার মন্দির, যাকে কিন্তু আবার ঘণ্টা মন্দিরও বলে। কেন ঘণ্টা মন্দির বলে সে উপরে গেলেই বুঝতে পারবেন। আর গোলু দেবতা যদিও মানে এখানকার লোকজ দেবতা হলেও গোলু দেবতা বা ঘণ্টা মন্দিরের যে দেবতা তিনি কিন্তু আদতে শিবেরই রূপ, অর্থাৎ সেই শিবেরই মন্দির, কিন্তু বলা হয় গোলু দেবতার মন্দির বা ঘণ্টা মন্দির। এই অল্প কটা সিঁড়ি ভেঙে পৌঁছতে হয় গোলু দেবতার কাছে। सर्वव्यापी तू प्रचंड কুমায়ুনিদের কাছে গোলু দেবতা হল ন্যায়ের দেবতা, ন্যায় কা দেবতা বা গড অব জাস্টিস। এখানকার মানুষদের বিশ্বাস গোলু দেবতা হলেন শিবের অবতার। গৌর ভৈরবের রূপে ভগবান শিবের পুনর্জন্ম হয়েছিল, তাই গোলু দেবতাকে কুমায়ুনিরা রক্ষাকর্তা হিসেবে উপাসনা করেন। গোলু দেবতার কাছে সমস্ত সমস্যার সমাধান আছে। এই বিশ্বাস থেকে অসংখ্য পুণ্যার্থী এখানে এসে তাদের সমস্যার কথা চিঠি লিখে ঘণ্টায় বেঁধে রেখে যান। মনোবাঞ্ছা পূর্ণ হলে তারা এখানে এসে একটি করে ঘণ্টা ঝুলিয়ে যান। আলমোড়া শহর থেকে এই চিতাই গোলু দেবতা মন্দিরের দূরত্ব 8.5 কিলোমিটার। सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार तुझ्या विना जीवनासर्थ साकार महाकाय तो सगुण निराकार ओम नमः शिवाय ओम नमः शिवाय। আমার চারদিকে দেখছেন অজস্র ঘণ্টা ঝুলছে, আর ঘণ্টার মধ্যে বাঁধা চিঠি। এই দেখুন, তাই একে ঘণ্টা মন্দির বলে। কিন্তু কেন ঘণ্টা মন্দির বলে? তার কারণ গোলু দেবতার কাছে এখানকার মানুষজন বা বাইরে থেকে যারা আসেন সবাই চায় তাদের প্রত্যাশা পূরণ করতে এবং তাদের সংকট মোচন করতে। তাই এই দেখুন চারদিকে, আমার যে মন্দিরের চত্বরে ঢুকেছি, চারদিকে শুধু ঘণ্টা আর ঘণ্টায় বাঁধা চিরকুট বা চিঠি, যা তারা এই আরাধ্য দেবতা গোলু দেবতাকে উদ্দেশ্য করে লিখেছেন। কেন লিখেছেন? তাদের যার যা সংকট, কারো প্রেমের সমস্যা, কারো চাকরির সমস্যা, কারো বাড়িতে অসুস্থতা, যাবতীয় যা যা সমস্যা আছে সব সমস্যা নিয়ে এই গোলু দেবতার কাছে প্রার্থনা করেন ভক্তরা। কিন্তু কিভাবে সে প্রার্থনা করেন না, চিঠি লিখে। গোলু দেবতাকে তারা চিঠি লেখেন যে তারা এই সংকট থেকে মুক্তি পেতে চান এবং তারা মানত করে যান যে সংকট মোচন যখন হবে তখন তারা এসে এখানে ঘণ্টা বেঁধে দিয়ে যাবেন। हो दिव्य शक्ती तुझं दान तुझं चरणी माता तूच माझा पितान तूच माझी माता तुझ्या चरणी लीन व्हावे हे आदि देवा परब्रह्म तुझ तुमले एक सूर ठावा शंभू शंकरारी तुझं पायी यावे डोळे भरून पाहता जिने साधवावे। লাখ লাখ মানুষ দেখুন তাদের সংকট থেকে মুক্তি পেতে এই আরাধ্য দেবতা গোলু দেবতার কাছে চিঠি লিখে গিয়েছেন। গোটা মন্দির চত্বরে শুধু চিঠি আর চিঠি আর ঘণ্টা ঝুলছে। ओम नमः शिवाय ओम
চিতাইগুলু দেবতা বা ঘণ্টা মন্দিরের কিছুটা আগে ডানাগুলু মন্দির। এখানকার পুরোহিতের সঙ্গে কথা বলে যেটা জানলাম সেটা হচ্ছে যে গোলু দেবতা মহাদেবের অবতার, আর এই ডানা গোলু দেবতা হচ্ছে গোলু দেবতার মামাজি। তাই ডানাগুলু মন্দির আর একটু এগিয়ে গেলে গোলু দেবতার মন্দির, অর্থাৎ এই ডানা গোলু দেবতার যে মন্দির, ডানা গোলু দেব হচ্ছে গোলুদেবের মামা। কাঁসার দেবী ও গোলু দেবতার মন্দির ঘুরে আমরা এবার ঢুকে পড়লাম আলমোড়া শহরের অভ্যন্তরে। যাব ব্রাইট এন্ড কর্নার। কুমায়ুনের সাংস্কৃতিক রাজধানী বলা হয় এই শহরকে। একটা সময় এখানে রাজত্ব করত কাত্তুরি রাজারা। কাত্তুরিদের পর কুমায়ুনে চাঁদ বংশের রাজারা রাজত্ব করেন। চাঁদ বংশের রাজা কল্যাণ চাঁদ 1568 সালে আলমোড়া শহরের গোড়াপত্তন করেছিলেন। এরপর 1791 সালে গোর্খারা আলমোড়া শহরের দখল নেয়। সে সময় ইংরেজদের কাছে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল গোর্খারা। শেষে গোর্খাদের হঠাতে 1814 সালের ডিসেম্বর মাসে আলমোড়া আক্রমণ করে ব্রিটিশ বাহিনী, যা কিনা ইতিহাসের পাতায় অ্যাংলো গোর্খা যুদ্ধ নামে খ্যাত হয়ে আছে। সেই যুদ্ধে ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হয়েছিল গোর্খারা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ব্রাইট এন্ড কর্নারে। এই যে রামকৃষ্ণ কুটির, রামকৃষ্ণ মিশন, এখানে আমি থেকেছি। তার কারণ এখানে আমি বছরে অনুদান দিই। এটা বলার মতো কিছু নয়, দিই, ভালো লাগে তাই দিই, কারণ আমি মিশনের ছাত্র। রামকৃষ্ণ কুটির বিবেকানন্দের স্মৃতিতেই তৈরি, যদিও আপনারা জানেন এবং আমি আগেও বলেছি যে বিবেকানন্দ এখানে 3 বার এসেছিলেন, 1890, 1897 এবং 1898 সালে। তো বিবেকানন্দ, রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত এই আলমোড়া মানে বাঙালির কালচার, বাঙালির সংস্কৃতি, বাঙালির ইতিহাসের সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়ে রয়েছে এই আলমোড়া শহর। আর এই আলমোড়া শহর হচ্ছে কুমায়ুনের সাংস্কৃতিক রাজধানী। এখানে কিন্তু আমার থাকার অভিজ্ঞতা আছে। রামকৃষ্ণ মিশনের যারা সদস্য তারা এখানে থাকতে পারেন। আগে চিঠি লিখে মহারাজজিকে জানাতে হয়, জায়গা খালি থাকলে থাকা যায়। এখানে পর্যটকরা থাকেন। আর নিচে মন্দির আছে, সে মন্দিরও আপনারা নিচে দেখে আসতে পারেন। এটা কি বলবো, মানে বাঙালির তীর্থক্ষেত্র। আলমোড়ায় এলে এই ব্রাইট এন্ড কর্নারে রামকৃষ্ণ কুটিরের, রামকৃষ্ণ দেবের যে মন্দির, সেই মন্দির কিন্তু দর্শন অবশ্যই করবেন। এই ব্রাইট এন্ড কর্নার থেকে অপূর্ব সূর্যাস্তের ছবি দেখতে পাওয়া যায়। আলমোড়ায় যারা থাকেন সে সমস্ত পর্যটকরা বিকেলবেলায় এখানে জমায়েত হন, তার কারণ এই ব্রাইট এন্ড কর্নার থেকে অসম্ভব সুন্দর সানসেটের দৃশ্য উপভোগ করা যায়। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন
আলমোড়ার ব্রাইটন কর্নার থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে আমি এসে পৌঁছেছি ঠাকুর ভবনে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই সেই বাড়ি। 1903 সালে রবীন্দ্রনাথ তার অসুস্থ কন্যা রেণুকা দেবীকে নিয়ে এসেছিলেন এই মার্ক সেন্টের বাড়িতে। পরে 1961 সালে এই মার্ক সেন্টের বাড়িটির নামকরণ করা হয় ঠাকুর ভবন। যদিও এখন এখানে আলমোড়া ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস। আমি বরাবরই বলে এসেছি প্রথম থেকেই যে আলমোড়ার সঙ্গে বাঙালির শিল্পকলার বা সংস্কৃতির একটা অদ্ভুত মেলবন্ধন ঘটে গিয়েছিল অনেক আগেই। তো রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই সেই বাড়ি। আসার পরে রবীন্দ্রনাথ আলমোড়ায় এই ছোট্ট জনপদে থাকার পর উনি এসে পৌঁছে কোনো কথা বলতে পারেননি। 2 ঘন্টা উনি নীরব ছিলেন, আর এখানেই তিনি লিখেছিলেন যে এই মাটিতে রইল তাহার বিস্মিত প্রণাম। রবীন্দ্রনাথ এখান থেকেই গীতাঞ্জলি লেখার অনুপ্রেরণা পান, আর 1913 সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমাদের প্রাণের কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই সেই ঠাকুর ভবনের সামনে দাঁড়িয়ে আছি, শিহরিত হচ্ছি বলা যায়। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই। এখন তো এখানে ক্যান্টনমেন্টের অফিস, আলমোড়া ক্যান্টনমেন্ট का ऑफिस है ये ना। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যে সোফায় বসেছিলেন বা সে যে সোফা ব্যবহার করেছিলেন সেই সোফা কিন্তু সংরক্ষণ করে রাখা রয়েছে এখানে। এই দেখুন। কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। স্বামী বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ, এই ব্যক্তিত্বদের শিল্পকর্ম এবং তপস্যার সঙ্গে জড়িয়ে রয়েছে এই আলমোড়ার মাটি। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে। আলমোড়ায় এসছি, আর আলমোড়ায় এলে বাল মিঠাই না খেলে পাপ হয়। কিন্তু আমার পছন্দের মিষ্টি এই বাল মিঠাই নয়, কারণ আমি আগেও এসছি, আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু তবু এসছি, রিচুয়াল একটা বাইট তো দিতেই হবে। ক্ষীরের কড়া পাক তো খুব মিষ্টি, যারা প্রবল কড়া মিষ্টি। অন্তত একটা করে বাইট না দিলে পাপ হবে, কারণ আলমোড়ায় এটাই বিখ্যাত মিষ্টি, এই বাল মিঠাই। একদম ট্র্যাডিশনাল মিষ্টি আর কি। ঘি এবং কড়া মিষ্টি। বাপরে বাপ, কি কড়া মিষ্টি, এরকম একেবারে কড়া মিষ্টি, মিষ্টি হয়ে গেল একেবারে, খুব কড়া মিষ্টি। একটা ঘিয়ের গন্ধ আছে, তবে ঘি একটা ঘি ফ্লেভার আছে। এবং হ্যাঁ ঘি আছে, ওটা ঠিকই। बाल मिठाई कितना करके केजी दादा? 300 360 कितना करके केजी? 360 টাকা কেজি। ইচ্ছাটা নিয়ে যেতে পারেন। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন। মিষ্টি মুখের মধ্যে দিয়েই এই পর্বটি শেষ করছি। এই পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যদি আপনাদের মন ও হৃদয়কে ছুঁয়ে থাকতে পারি, তাহলে চ্যানেলটির পাশে দাঁড়াতে পারেন, বাড়িয়ে দিতে পারেন সহযোগিতার হাত। বৃহত্তর পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে, নিতে পারেন মেম্বারশিপ,
তবে পুরোটাই আপনাদের ইচ্ছে, আমার কোনো দাবি নেই। এতগুলো বছর ধরে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের এই পথ চলার শক্তি জুগিয়ে এসেছে। এই বন্ধন যেন আগামী দিনেও অটুট থাকে। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ততদিনের জন্য বিদায়। সবাই ভালো থাকুন। এবার চলে যাব অন্য একটি গন্তব্যের। ফলে আলমোড়ার গল্প বা আলমোড়ার পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে নতুন গন্তব্যের নতুন গল্প নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, গুড বাই, টেক কেয়ার, টাটা।